এই বিশেষভাবে পশ্চিমবঙ্গে আহ, মেয়েদের থেকে ছেলেদের ড্রপ আউটটা বেশি। এটা নানান পরিসংখ্যান থেকে কিন্তু আমি বলবো যে এটা গত প্রায় 2011 সেন্সাসের থেকেই আমরা জানি। এবং তখন থেকেই আমরা সেন্সাসে একটা জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে যে বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়ে কত শতাংশ তারা বিদ্যালয়ে যাচ্ছে, বিদ্যালয় বা কোনো একাডেমিক ইনস্টিটিউশনে যাচ্ছে। এবার ওই বয়স ধরে ধরে আমি যদি দেখি তাহলে দেখবো যে সেখানে মেয়েদের যাওয়ার প্রবণতাটা ছেলেদের থেকে বেশি ছিল। 2011 সালেই ছিল সেটা, কিন্তু সেটা ক্লাস ওই 14-15 বছর পর্যন্ত মেয়েরা ছেলেদের একটু ওপর থাকছে। তারপরে দেখা যাচ্ছে ঝপ করে মেয়েদেরটা কমে যাচ্ছে, আর ছেলেরা যেমন ছিল তেমন আছে। এবারে ওইটার রেফারেন্স ধরে আমি যদি তারপরে যদি কয়েক বছর দেখি তাহলে দেখবো যে ব্যাপারটা আরেকটু এর মধ্যে বিভাজনটা আরো বেড়েছে। এবং সেইটা যতটা না মেয়েদের এনরোলমেন্ট বাড়ার জন্য হয়েছে, যেটা সুদীপ্ত বললেন, তার থেকে বেশি হয়েছে ছেলেদের ড্রপ আউটের কারণে। আমি যদি সাম্প্রতিক ওই যেটা অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট, ASER রিপোর্ট যদি দেখি 2024-এর, ওটা তো সার্ভে করে করে এবং সব ডিস্ট্রিক্টেই সার্ভে করে, যদিও স্যাম্পলটা ডিস্ট্রিক্টে একটু কমই হয়, কিন্তু তবু তার থেকে একটা এস্টিমেট করা হয়। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে 15-16 এই যে এই এই বয়সের ছেলে মেয়েরা, 15-16 এই বয়সের ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, মানে আউট অফ স্কুল যেটা, সেটা হচ্ছে ছেলেদের জন্য 9.2 বোধ হয়, আর মেয়েদের জন্য 1.3। অর্থাৎ এখানেই একটা 9.2টা কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তুলনায় সব থেকে বেশি। যে 9.2টা দেখতে একটু ছোট কম মনে হচ্ছে, কিন্তু এটা আমি বলবো যে কিছুটা আন্ডার এস্টিমেশন সবসময় থাকে। আমরা সমীক্ষা করেও দেখেছি যে 15-16 বছর বয়সীদের যখন জিজ্ঞেস করা হচ্ছে, সেটা খুব ঘোলাটে একটা ব্যাপার। সে এনরোল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মোটামুটি ভাবে সবাই মিলে জোর করে বলে দিচ্ছে হ্যাঁ সে এনরোল্ড, এবং সে আদৌ স্কুলে যাচ্ছে না কিন্তু এনরোল্ড বলে দেওয়া হচ্ছে। তারপরে তার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা যখন হচ্ছে, যতজন রেজিস্টার করছে তার থেকেও 30-40 হাজার কম পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে রেজিস্ট্রেশন করার পরেও কিন্তু অনেকে পরীক্ষায় বসছেন না, এবং এটা ছেলেদের কথাই বলছি। সুতরাং ছেলেদের ক্ষেত্রে পড়াশোনার এই চালিয়ে যাওয়াটা একটা যে বড় রকম ধাক্কা খাচ্ছে পশ্চিমবঙ্গে, সেইটা কিন্তু এখন সব রকম পরিসংখ্যান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে। এবং এটা শুধু আজকের কথা না, বেশ কয়েক বছর ধরেই চলছে এটা। আর মেয়েদের ক্ষেত্রে বলবো, যেটা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একটা, যাকে বলি আমরা, একটা প্লাটো হয়ে গেছে। সেটা হচ্ছে যে এর বেশি আবার মেয়েদের সম্ভব নয় বাড়া, কারণ ওই একই, সেটা হচ্ছে ছেলেদের ড্রপ আউট বেশি হলে মেয়েদের কন্টিনিউয়েশনটাও কিন্তু আস্তে আস্তে সেখানেও সমস্যা তৈরি করে। কারণ সেটা হচ্ছে আসলে বিবাহের বাজার যেটা আর কি, সেই বিবাহের বাজারের কারণে, মানে একটি ছেলে, সে নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে সে ড্রপ আউট হয়ে গেল, গিয়ে চলে গেল কোনো কাজ করতে, তখন তার বয়স হচ্ছে 16-17 এইরকম। তারপর সে 21 বছরে এসে বিয়েটা করলো, এবং সে যখন বিয়ে করছে সে নিশ্চয়ই একজন গ্রাজুয়েট মেয়ে খুঁজবে না, সে তখন কিন্তু ওই 11 ড্রপ আউট বা 10 ড্রপ আউট এরকম মেয়ে দেখবে। ফলে ছেলেদের ড্রপ আউটটার যে একটা সামাজিক একটা প্রভাব খুব ব্যাপক এবং গভীর হতে চলেছে, এইটা কিন্তু আমার মনে হয় না সবাই খুব ভেবেছেন এটাকে নিয়ে। আমরা যখন সরকারেরই একটা প্রকল্প ছিল, সেটা ওই বিশেষত এই মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া নিয়ে যখন প্রকল্পটা করি আমরা, সেটার কারণ খুঁজতে যাই, কারণ খুঁজতে খুঁজতে আমাদের মনে হয়েছিল 18 বছরের নিচে একটি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে কেন, তার কারণ অনেকটাই হচ্ছে ছেলেদের ড্রপ আউট। এবং সেখানে কিন্তু যখন আমরা সেটা চিফ সেক্রেটারির সামনে যখন প্রেজেন্ট করা হয়েছে, তিনি খুব অবাক হলেন যে ছেলেদের ড্রপ আউট কি করে তার সঙ্গে মেয়েদের আন্ডার এজ ম্যারেজের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু ব্যাপারটা তাই আসলে।
অর্থাৎ পশ্চিমবঙ্গে যে আন্ডার এজ ম্যারেজ, 18 নিচে বিয়ে হয়ে যাওয়াটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুসারে সর্বাধিক সমস্ত রাজ্যের তুলনায়, প্রায় 42%। এটা 19-21-এর ফিগার বলছি। সেটারও কারণ খুঁজতে গেলে কিন্তু ছেলেদের ড্রপ আউট তাকেই চিহ্নিত করতে হয়। অর্থাৎ আমার মনে হয় যে এই স্কুল শিক্ষা এইটার এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে এখন পশ্চিমবঙ্গে, যার ফলে আগামী কয়েক বছরের মধ্যে তার একটা ভয়াবহ পরিণতি আমরা দেখতে পাবো বলে মনে হচ্ছে সামাজিকভাবে, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি।